নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প যৌন লালসার বশীভূত হয়ে। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প যৌন লালসার বশীভূত হয়ে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। শোন, আজকে বাড়িতে গিয়ে ভেবেছি একটু গানটা নিয়ে বসবো। অনেকদিন প্র্যাকটিস করা হয় না। ভালো তো, কিন্তু আমাকে নোটসগুলো হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিস। সে না হয় দেবো। বলছি শোন না, তুই একটু আমার বাড়িতে আজকে চল না, আমার সঙ্গে সঙ্গে না হয় গানটা প্র্যাকটিস করবি। তোরও তো গানের গলা খুব ভালো। না রে ভাই, আমারও তো সময় নেই। তা থাকবে কেন? তুমি তখন বাড়ি গিয়েই তোমার নাগরের সঙ্গে ফষ্টি নষ্টি করতে বসবে। কথাগুলো বলে তিন বান্ধবী স্কুল থেকে ফিরছে। তিনজনের পরনেই স্কুলের শাড়ি পরা, পিঠে ব্যাগ, মাথার দুপাশে দুটো বিনুনি করা। মাঝখানে দাঁড়িয়ে রয়েছে সুমি, ওর বাঁ দিকে রমা আর ডান দিকে পূজা। তিনজনে মিলে কথা বলতে বলতে আসছে। এই তো প্রায় 4:30 মতো বাজতে গেল। স্কুল থেকে ওরা সাইকেলে করে যাতায়াত করে, কিন্তু তিন বান্ধবী এক যখন হয় তখন সাইকেল চালানোর আর সময় থাকে না ওদের। গল্প করতে করতেই তিনজনই একই গ্রামে ফিরে আসে। সুমি জিজ্ঞেস করে পূজাকে, কিরে গতকালকে এলি না কেন? আসবে কি করে? ওর নাগরের সঙ্গে ঝগড়া হয়েছিল না? তোরাও পারিস বাবা। আমি কোথায় এই বয়সে ভাবি একটু গান বাজনা করে মনটাকে একটু অন্যরকম রাখবো, পড়াশোনা করব। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো তুই ফার্স্ট আর আমরা গুয়ের লাস্ট বলে হাসাহাসি করে বাদ বাকি বান্ধবীরা দুইজন। কি রে তোরা, শুধু প্রেম প্রেম প্রেম, এই ছাড়া কি মুখে আর কোনো কথা আসে না? কথা শেষ হবার আগেই একটা হাই স্পিড বাইক ওদের সামনে ভস করে এসে দাঁড়ায়। মাগো, দেখে চলতে পারেন না নাকি? কথাটা বলে সুমি। বাইকের ওপরে বসে রয়েছে একটা বছর 25-26-এর ছেলে। মাথার মধ্যে লাল রঙের একটা ওড়না বাঁধা, হাতে ট্যাটু করা, আরেক হাতে রয়েছে মোটা একটা ব্রেসলেট। পরনে গায়ের ভেতরে পরা লাল টকটকে গেঞ্জি, গেঞ্জির ওপরে একটা শার্ট এমন করে পরেছে যেন বুক দেখা যায়। পেটাই শরীরটা গেঞ্জির ফাঁকে বেশ স্পষ্ট। হাতের জামাটা গোটাতে গোটাতে চোখের সানগ্লাসটা খুলে মুখের ভেতরে ঢুকিয়ে রাখা ছোট্ট একটা সিগারেট সেইটাকে থু করে ফেলে দিয়ে, থু, কি ব্যাপার সুন্দরীরা, গোটা রাস্তা জুড়েই তোমরা হাঁটবে নাকি? তা বলে এই রাস্তা কি তোমার বাপের সম্পত্তি? এই এই দীপক দা, আমাদের পথ ছাড়ো। কথাটা বলে সুমির পাশে দাঁড়িয়ে থাকা ওর বান্ধবীদ্বয়। সুমি বলে, তোরা এমন করে বলছিস কেন? দেখুন, আপনি আমাদের মাঝখানে দাঁড়িয়ে এভাবে ঢুকে পড়লেন। আমরা তো সাইড দিয়েই যাচ্ছি, তাছাড়া রাস্তা অনেকটাই ফাঁকা, ট্রাকও চলে যাচ্ছে। ট্রাক যাক, আমার গাড়ির চাকা তো সুন্দরীদের পায়ের তলাতেই আটকে যায়। সুমি দেখে ওর পাশে দাঁড়িয়ে থাকা ওর দুই বান্ধবী ভয়ে কেমন ঠক ঠক করে কাঁপছে। কিরে তোরা এমন করছিস কেন? সুমি, ঝামেলা করিস না, আসি বলে ওরা বেরোতেই যাচ্ছে। এমন সময় দীপক বলে, গ্রামের নতুন মাল নাকি? সঙ্গে সঙ্গে সুমি পেছন ঘুরে তাকায়। আপনি আমাকে কিছু বললেন? বাবা, মেয়ে তো নয়, একেবারে ধানি লঙ্কা। হ্যাঁ রে, তোদের স্কুলে যে একটা নতুন কাট পিস এসেছে, আমাকে তো খবর দিসনি বলে ছেলেটি। ভুল হয়ে গেছে দীপকদা, ভুল হয়ে গেছে। ও তো গ্রামের যে থানা আছে, থানার ওসির মেয়ে। আরে বাস, ভালোই তো। আমাকে চিনে রাখো সুন্দরী, আমি দীপক, দীপক বারুই।
দীপক বাড়ুই? সে আবার কে? কোনো বিরাট বড় নেতা হাতার ছেলে নাকি? কই রে পকাই, এদিকে আয় তো বাবা, দীপক ডাকে। যখন ছেলেটি বাইক নিয়ে হুশ করে দাঁড়িয়েছিল তখন ওর বাইকের পেছনে আরো একটি ক্যাবলা মার্কা ছেলে বসেছিল। যখন দীপক কথা বলছিল তখন ছেলেটি বাইক থেকে নেমে দীপককে অঙ্গুলি ইশারা করে, মানে সে ঝোপের ধারে হিসু করতে যাচ্ছে। প্যান্টের চেন আটকে আগে আস্তে আস্তে ছেলেটি দাঁত বের করে বলে, হ্যাঁ তো দাদা, কাজ সেরেছিস? ঝোপের ধারেই সেরে দিয়ে এলি? হ্যাঁ দাদা, অনেকটা পথ যেতে হবে। বেশ করেছিস, কত সুবিধা বলতো আমাদের, আর মেয়ে মানুষের কত জ্বালা। ছি, এমন বাজে কথা বলতে আপনার এতটুকু বাধে না? বাড়িতে বোধহয় মা বোন তো আছে, তবুও বলি, সবাইকে যদি মা বোন ভাববো তাহলে তোমার মতো সুন্দরীকে চাটবো কি করে? এইবার সুমির মাথা গরম হয়ে যায়। দেখুন, বাবাকে বলে কালকেই আপনাকে। ওলে বাবালে, সুন্দরীর আবার রাগ হয়েছে দেখছি। সুমির পাশে দাঁড়িয়ে থাকা দুই বান্ধবী বলে, দীপক দা, ওকে যেমন ভাবছো কিন্তু তেমন নয়। ওর বাবা সজ্জন ব্যক্তি, তাছাড়া আমাদের গ্রামে এসেছে মাত্র মাসখানেক হয়েছে। হ্যাঁ তাই বলি গুরু, ওই তুমি যখন ছিলে না তখন এসেছে, নালে এই পাখি তোমার খাঁচায় গেল না, তার আগেই ফুরুত করে উড়ে বেড়াচ্ছে। তাই তো বলি রে পকাই, আমার শিকার থেকে বাঁচলো কি করে? কি বলছেন কি এগুলো? বলে সুমি। কি যেন বলছিলে সোনা, তুমি বাড়ি গিয়ে গান গাইবে। আপনি কি করে শুনলেন? তোমার পেছনেই তো ছিলাম মামনি, তারপরে বাইক ঘুরিয়ে তোমার সামনে দিয়ে বেরিয়ে গেলাম, আবার বাইক নিয়ে ফিরলাম। তোমার চোখে তো আমার জন্য একটু ভালোবাসা দেখলাম না, বলে দীপক ওর হাত দুটো আগিয়ে সুমির গাল দুটোকে চিপে দেয়। সুমির বড্ড বেশি রাগ হয় এবং রাগের চোটে সে ভুলটা করে ফেলে। ঠাঁটিয়ে একটা চড় মারে দীপককে এবং মারার সঙ্গে সঙ্গেই বাদবাকি বান্ধবীদ্বয়, এটা কি করলি? কি করবো মানে? চুপচাপ তোরা সহ্য করছিস? বাতালা মেরেই যাচ্ছে একটা কোথাকার ছেলে, আমাকে উল্টোপাল্টা বলছে, আর তোরা প্রতিবাদ না করে সমানে তেল মারছিস। চল এখান থেকে। দীপক আর কোনো কথা বলে না। ওর পরনের জামা কাপড়, ওর জিন্সের কালো রঙের প্যান্ট, ওর পা দিয়ে রাখা বাইকের সেই পাদানি, সবটাই যেন ভূমিকম্পের মতো কেঁপে উঠেছে। পকাই পাশে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রগর দেখছিল, কিন্তু বস এতক্ষণ ধরে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে দেখে পকাইয়েরও ব্যাপারটা বেগতিক লাগলো। আস্তে করে বসের কানের কাছে সুরসুরি দিয়ে বলল, খুব লেগেছে না? মেয়ে মানুষের থাপ্পড় তো ঠেটানি ফুটে যায়, আমি জানি। আমার বউ তো আমাকে। চুপ কর শালা শুয়োরের বাচ্চা, বস। বুঝতে পারে পকাই মাথা গরম হয়ে গিয়েছে দীপকের। অন্যদিকে সুমি সাইকেলে উঠে পড়ে। ওদের বান্ধবী দুইজনকে বলে, তোদের জন্য আজকে আমার মুডটাই নষ্ট হয়ে গেল। বাড়ি গিয়ে এখন আর গান গাইতেও ইচ্ছে করবে না। ইচ্ছে করবে বাবার ওই পুলিশের ডান্ডাটা নিয়ে ওই ছেলেটাকে আপাত মস্তক পিটাতে। অমন কথা বলিস না সুমি। কেন রে? ও কি এমন হাতামাতা যে তোরা এত ভয় পাচ্ছিস? ও এখানকার গুন্ডা বদমাইশ। ও খুব বাজে ছেলে। ওর নাম দীপক। দেখতে সুন্দর, হাসি খুশি, কিন্তু ওর মনের ভেতরটা অসম্ভব রকম অন্ধকারে ভরা। মানে 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 ও যে কোনো মেয়েকে দেখলেই তাকে জোর করে টেনে বিছানায়। বাবা, এত বড় আস্পর্ধা ওর! তা এখানকার পুলিশ বুঝি থাকে না? তোর বাবা খুব সাহসী, তাই ওনার সাথে বোধহয় ওর এখনো কথাবার্তা হয়নি। শুনেছিলাম দীপক কি একটা কাজে এই গ্রামের বাইরে গেছে। তোরা তো তখনই এসেছিস, তুই চিনবি একটু একটু করে, কিন্তু আজকে ওকে চটটা মেরে তুই একদম ঠিক করিসনি সুমি। তোরা এত ভয় পাচ্ছিস কেন? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করলে অন্যায় সব সময় মাথায় চেপে বসে থাকে। শোন, ওসব লেকচারের কথা বলতে পারবো না, তবে এইটা গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই, তোর দিকে কিন্তু দীপকের নজর পড়েছে। যে করি হোক ও কিন্তু তোর ক্ষতি সাধন করবেই। ক্ষতি? কি ক্ষতি? কি ক্ষতি করবে আমার, বল? তা বলতে পারবো না, ওই ছেলে খুব খারাপ। আমরা এখন যাই। বলে দুই বান্ধবী সুমিকে রাস্তাতে দাঁড় করিয়েই নিজেদের মতো মানে মানে কেটে উঠল। সুমি হতভম্ব। সাইকেল চালিয়ে সেও এগিয়ে চলেছে বাড়ির উদ্দেশ্যে। কিরে মা, দেরি করলি কেন? এত 5:30 বেজে গিয়েছে।
আর বলো না, রাস্তার মধ্যে কতগুলো ছেলে পেলে, ও বাবা তুই পাড়াতে এসেই শুরু করে দিয়েছিস। হ্যাঁ, একে তোর জ্বালায় আমাদের গ্রাম ছেড়ে চলে আসতে হলো, তোর বাবার পোস্টিং চেঞ্জ করতে বাধ্য হলো। কে জানে তুই কোথায় গিয়ে যে শান্তি পাবি। তোর মতো গুন্ডা মেয়েকে সামলানোর জন্যে আমার গুন্ডা জামাই দরকার, বললেন মা। সুমি বলল, তাই? তাহলে ধরেই নাও জামাই তুমি পেয়ে গেছো। কি বললি? হ্যাঁ, সবসময় আমাকে এক কথা শোনাও। আমি কি করেছি? যেখানেই বদমাইশি দেখি সেখানেই একটু পিটিয়ে দিই। ছোটবেলা থেকে জুডো কারাটে আমাকে শিখিয়েছো কি করতে? নিশ্চয়ই নিজেকে সেফটি প্রোটেকশন দেওয়ার জন্য। হ্যাঁ রে মা, শিখিয়েছি, কিন্তু পরিস্থিতির সাপেক্ষে ওই সবসময় কি আর জুডো আর ক্যারাটে দিয়ে কোনো কাজ হয় রে? নে তুই হাত পা ধো দেখি, আমি খাবারটা বাড়ি, বলে মা চলে গেলেন। সুমি ঘরে আসে, ভালো করে ফ্রেশ হয়, কাপড় ছাড়ে, নিজের বাড়ির পোশাক পরে। খেতে বসে মাকে বলে, আজকে চিকেনটা খুব ভালো করেছো। হ্যাঁ, ওই চিকেন মাটনই আটকে থাক মা, ওর বেশি কিছু তুই করতে যাস না, তোর জ্বালায় হারছে কি করব। সুমি বলে, কিচ্ছু করতে হবে না, তুমি আমাকে এরকম ভালো মন্দ রান্না করে খাওয়াও, আর আমি ভালো করে প্র্যাকটিস করে শক্তিটা আরো বাড়াই। পরের দিন রাত্রেবেলা বাবা ফোন করেছে। সুমির সঙ্গে ভীষণ অভিমান। না, আমি কথা বলবো না, যাও, তুমি 3 দিন হলো বাড়ি আসো না। আমার আর মার কিভাবে চলছে, সকালবেলা মা আমাকে ধাক্কিয়ে ধাক্কিয়ে বাজার করতে পাঠায়, আমার ভালো লাগে না। ও বাবা, আসো না বাড়ি, এইখান থেকে তো এইটুকু, তাও আসতে পারছো না। না রে মা, তুই বুঝতে পারছিস না, এখানকার যারা নাকি স্মাগলিং এর সঙ্গে যুক্ত তাদের একটা দল এখানে এসেছে, ওটাকে ধরার জন্যই তো গোপনে আমাদের পুলিশ ফোর্স বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তা তুই সাবধানে থাকিস, তোর মাকেও সাবধানে রাখিস, অসুবিধা হবে না। কনস্টেবল আঙ্কেলের বাড়ি তোর বাড়ির পাশেই তো, কোনো চিন্তা নেই। আমি আজকেও আসতে পারবো না, যেদিন আসতে পারবো তোকে ঠিক জানিয়ে দেব। বাবা, সুমি কপট অভিমান দেখায়। এইবার ফোন নিয়ে মা বললেন, হ্যাঁ, এই গুন্ডাকে তুমিও নিয়ে যাও, বাড়িতে দুধকলা দিয়ে মেয়ে তো নয়, গুন্ডা পুষছি। আজকেও একটা কেচ্ছা বাঁধিয়েছে, কাকে থাপ্পড় মেরেছে কি জানি। তুমি কি করে বুঝলে মা আমি থাপ্পড় মেরেছি? তোর এই হাসি খুশি মুখটা দেখলেই আমার বুকের ভেতরটা ধরধর করে। পটলার কথা মনে নেই? স্কুলে যাচ্ছিলি, তোকে দেখে শীষ মেরেছিল। কে জানে তুই পায়ের কাছে থাকা থানিতে দিয়ে ওকে এমন মার মারবি যে পটলা 3 মাসের জন্য কমায়। তোর বাবার চাকরি যে যায়নি এটাই তো বেশি। বাবারে, পটলার বাবা তোর হয়ে সমর্থন করেছিল, বলেছিল, হ্যাঁ, এই পটলটাকে জন্ম দিয়ে আমি মরেছি দিদি, বেজন্মার জাত। হ্যাঁ, 2টো বিয়ে তো কার পেটে হয়েছে মনে করতে পারি নে, আদৌ আমার কিনা সেটাতেও আমার সন্দেহ। আমি হইলাম গিয়ে গ্রামের একেবারে সজ্জন ব্যক্তি, আমি ওকালতি করে খাই, আর আমার ছেলে কিনা একটা গুন্ডা, তার উপরে মেয়ে মানুষের পেছনে লাগে। তা আপনার ছেলে একটা উচিত শিক্ষা দিয়েছে, 3 মাসের নামে এমন ঠাপানি পড়েছে যে ছেলে আমার কাত। এখন সোজা হয়ে বসলেও ওই মেয়ে মানুষকে আর ঠকাতে পারবে না, আর ফষ্টি নষ্টিও মারাতে পারবে না। ঠিক করেছো মা, ঠিক করেছো। কিন্তু ভয় হয়ে গিয়েছিল সুমির মা আর বাবার। এমার্জেন্সি উনি ওখানকার নেতা হাতার সঙ্গে অনেক ওঠা বসা করে, ওনাদের রিকোয়েস্ট করে শেষ পর্যন্ত নিজের পোস্টিংটা এমন গ্রামে করে নিয়েছিলেন যেখানে পটলা তো দূর, পটলার বাবাও খোঁজ খবর পাবেন না। কিন্তু এইখানে এসেও মেয়ের গুন্ডাগাড়ি শুরু। পরের দিন স্কুলে যায় সুমি। রীতিমতো সুন্দর করে তৈরি হয়েছে, যেইভাবে তৈরি হয়, শাড়ি পরে 2 দিকে চুল বেঁধে। আর স্কুলের হোমওয়ার্ক করা অথবা সোশ্যাল যে কোনো কাজে সুমি সব সময় এগিয়ে। এই কারণেই মাসখানেকের মধ্যে স্কুলে এসে ম্যাডাম আর স্যারের কাছে রীতিমতো ভালোবাসার পাত্রী সে। বাড়িতে তাকে বাবা আর মাই এখনও দেখাশোনা করে পড়ায়। তাছাড়া সুমির আছে অনলাইনে প্রাইভেট টিউটার, যারা শহর থেকেই সুমিকে পড়াশোনায় সাহায্য করছে। সাইকেল নিয়ে বেরোচ্ছে সুমি। মা কিছুক্ষণ আগেই স্নান করে পুজোয় বসেছে, রোজ যেমন হয়। ও মা, দরজাটা দিয়ে দিও। মা তখন ঘন্টা বাজাচ্ছেন আর মন্ত্রপাঠ করছেন। ওই হুহুর মধ্যেই বলে দিলেন, সাবধানে যাস। সুমি ঘর থেকে বেরোনোর পর টুক করে একটা শব্দ পেল। মা বোধহয় ছিটকানিটা আটকে দিল। পেছন ঘুরে তাকাতে নেই, তাই সে তাকায় না। এরপরে সে আপন মনে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে, মেন রাস্তায় উঠেছে। এমন সময় ওর সাইকেলের পাশে
হুঁশ করে এসে দাঁড়ায় একটা বাইক, কালো বাইক। আর আজকে পরনে রয়েছে ক্যাটক্যাটে সবুজ রঙের গেঞ্জি, তার উপরে কালো রঙের জামা, যেন কোট চাপানো। আর পরনের প্যান্টটা ম্যাগো হলুদ রঙের, কি কালার কম্বিনেশন। পায়ে বুট, চোখে চশমা, আর মুখের মধ্যে ওই বিড়ি বা সিগারেটটা ভেতরে ঢুকিয়ে দাঁত দিয়ে চিবোচ্ছে। ছি, কি রুচি। সুন্দরী, আমি চটটা কিন্তু ভুলিনি। এটা শোধ কিন্তু আমি তুলবো। হ্যাঁ, তা তুলবেন, তুলুন দেখি। হ্যাঁ, কি মেয়ে রে! তোমার আমাকে ভয় লাগে না? ভয়? কিসের ভয়? সুমির পাশে ওর বাদবাকি দুটো বান্ধবীও এসে দাঁড়িয়েছে। সুমি লক্ষ্য করেনি, ওদের দুইজনের চোখেই অসম্ভব রকমের ভয়। কিরে, তুই আবার লেগেছিস ওর সঙ্গে, জানিস না? চুপ কর তো তোরা। এই তুই কি চাস বলতো? হ্যাঁ, ডিরেক্ট একেবারে তুই, তাছাড়া কি বলবো? তোর মতো সন্ডাগুন্ডাদের আমি অনেক দেখেছি। এমন একটা চাপকানি মারবো না, সব কটা দাঁত এখানেই খসে পড়ে যাবে। পকাই এই ঘটনায় হেসে ফেলে, বলে, বস, তোমার সময় হয়েছে। আমার বউটাও না প্রথম আমাকে এভাবেই শাঁসানি মারতো, তারপরে ঠাপানি দিয়েছে। কোথাকার বলেই বাইকটা নিয়ে বেরিয়ে যায় দীপক। যাওয়ার আগে চোখে চোখ রেখে ইশারা করে বলে যায়, তোমায় আমি দেখে নেব। হ্যাঁ, ফাটকা বাজ কোথাকার, হাওয়া নেই ভরা, ফাঁকা বেলুন। সুমি, কাজটা তুই ভালো করছিস না। দেখ, দীপক কিন্তু খুব খারাপ ছেলে। আমাদের পাড়ায় ওর নামে খুব ব্যাড রেকর্ড আছে। যখন যেই মেয়েকে খুশি ও খড়ের কাদায় নিয়ে গিয়ে তার ইজ্জত নষ্ট করে দেয়। তারপর সেই মেয়েটা গায়েব হয়ে যায়। মেয়েটাকে মার্ডার করে দেয়, নাকি মেয়েটা নিজেই নিজেকে লুকিয়ে ফেলে, বোঝাই যায় না। কি এই ছেলে, এইরকম একটা ধাপ্পাবাজ ছেলে, সে কি না? ভুল বলছিস, তারা কিছু হবে না। তুই এতটা সিউর কি করে বলিস? ওর পেটের কাছে সবসময় ভোঁজালি রেডি থাকে। ওই ভোঁজালি দিয়ে কখন যে কাকে এফোর ওপর, তাই পাটকা ভয় পাস না তো। গাড়িটা আবার ঘুরে এসেছে। সাইকেল নিয়ে ওরা দাঁড়িয়ে কথা বলছিল। এমন সময় পেছন থেকে এসে ধাক্কা মারে গাড়িটা ঠিক সুমির সাইকেলকে। তৎক্ষণাৎ সুমি ছিটকে পড়ে যায় 10 হাত দূরে। ভাগ্যিস সে সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল, যদি চালাতো তাহলে বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত। দীপক চশমা খোলে, তাকায় সুমির দিকে। এভাবে কেউ ধাক্কা দেয়? লাগে না? এটা ট্রেলার ছিল, আমাকে দেখে যেমন মনে হয় আমি তার থেকেও কিন্তু খতরনাক, বলে দীপক। পেছনে বসে রয়েছে পকাই। সে বলে, তোমার কান নেই, তুমি একেবারে আমার বসকে রাগিয়ে ছেড়েছ, তোমাকে দেখে ছাড়বে। হ্যাঁ, একটু একটু ভয় হয় সুমির। সানগ্লাসের আড়ালে দীপকের চোখ দুটো ওকে ভয় দেখায়। জোড়া ভুরুর মাঝখানে টানা টানা দুটো চোখ, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, টিকালো নাক, মাথা ভর্তি চুল, আর তারই মাঝখানে লাল রঙের একটা রুমাল মতো বাঁধা। মানে সন্টাগুন্টা উটকো টাইপের ছেলেরা যেমন হয় ঠিক সেই রকম। অথচ চোখ মুখগুলো যেন অসম্ভব মায়ায় ভরা। বাবা, মুখে আর চরিত্রে যার এমন ছিরি, তার আবার মুখশ্রী মায়াময় কি করে হয়? ওট ওট ওট, খুব লেগেছে না? দুই বান্ধবীরা মিলে বলে, আজ আর স্কুল গিয়ে কাজ নেই, তুই বরং বাড়ি যা, গিয়ে বল শরীর খারাপ করছে। পাগল নাকি? আজকে আমাকে যেতেই হবে, স্যারের কাছে নোটস জমা দিতে হবে। ততক্ষণে দীপকের বাইক বেরিয়ে গিয়েছে হুঁশ করে। দীপক চৌমাথায় মিলিয়ে যাওয়া পর্যন্ত পেছন ঘুরে তাকিয়ে দেখে নিয়েছে সুমিকে। সুমি উচ্চতায় প্রায় 5 ফুট 4 ইঞ্চির কাছাকাছি। পরনে স্কুলের শাড়ি, মাথার বড় বড় বেনুনিগুলো কোমর পর্যন্ত এসে থেমেছে। কপালের মাঝখানে ছোট্ট একটা কালো টিপ পরা, পায়ে স্কুলের জুতো, আর পরনের ব্লাউজটা পর্যন্ত এয়ার হোস্টেস, সব কিছু ঢাকা। শাড়িটা এমন পরিপাটি করে পরা যাতে পেট অথবা নাভি কিছুই না দেখা যায়। বাঁদিকে স্কুলের একটা বড় ব্যাজ ব্লাউজের হাতার সঙ্গে শক্ত করে সেলাই করা। সুমি স্কুলে যায়, ভালোভাবেই ক্লাস করে। টিফিন পিরিয়ডে দেখা হয় আবার দুই বান্ধবীর সাথে। কিরে,
তোরা এমন ভ্যান্দামারা মুখ করে বসে আছিস কেন? হ্যাঁ, আমার খুব ভয় করছে সুমি। তুই যা শুরু করেছিস দীপকের সঙ্গে, রীতিমতো পাঙ্গা নিচ্ছিস। ওর সঙ্গে এমন করিস না, ও খুব খারাপ ছেলে, তোকে শেষ করে দেবে। চুপ কর তো, আমার কিচ্ছু হবে না, বলে সুমি। সেই দিন স্কুল থেকে ফেরার পথে বাকি দুই বান্ধবী অন্য পথ দিয়ে যায়। তোরা ওই রাস্তা দিয়ে যাবি না? না রে বাবা, আমরা আর ভাঙাবাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি না। ওই রাস্তাতেই নাকি খড়ের গাদাটা পড়ে। তুই আমাদের সঙ্গে এই শর্টকাটে চল। না না না, শর্টকাটের রাস্তা বড্ড ভাঙা, সাইকেল নিয়ে যেতে খুব কষ্ট হয়। আরেকবারও গিয়েছি, টায়ার পাংচার হয়ে গিয়েছিল। সে টায়ার পাংচার হলে না হয় কাকু পয়সা দিয়ে ঠিক করাতে পারবে, কিন্তু তোর জীবনটা শেষ হয়ে গেল তখন কি হবে? আমরা ভাই ওই রাস্তা দিয়ে আজকে যাচ্ছি না। আমার মনটা খুব গাইছে সুমি, মনে হচ্ছে আজকে ওই গুন্ডাটা ওই রাস্তাতেই থাকবে। তোর একটা ক্ষতিও করেই ছাড়বে। আমার কথাটা শোন লক্ষ্মীটি, তুই আমার প্রিয় বান্ধবী, কথাটা শোন। দেখ, আমি ভয় নিয়ে চলতে পারবো না। হয় তোরা আমার সঙ্গে চল, না হলে যেই রাস্তা দিয়ে আমি যাই আমি সেই রাস্তা দিয়েই যাব। দেখি না ওর বুকের পাটায় কত জোর, কত ক্ষতি করতে পারে, আমিও দেখতে চাই। ওরা বলে, তোর বাবা সাহস বড্ড বেশি। তোর বাবা তো পুলিশ, তুই নাই পার পেয়ে যাবি। আমাদের জীবনটা শেষ, তাই না? চল চল, আমরা ওই রাস্তা দিয়েই যাই। ওরা দুইজন অন্য রাস্তা দিয়ে বেরিয়ে গেলে সুমি হেসে বলে, বিপদে পড়লে বন্ধু চেনা যায়। যাই হোক, ওরা তো আমায় বললো যেতে, আমিই তো গেলাম না। থাক, আমি এখান দিয়েই যাই। যে রাস্তা দিয়ে সুমি রোজ যেতে অভ্যস্ত, সেই রাস্তা দিয়েই সে সাইকেল নিয়ে যাচ্ছে। স্কুল থেকে বেশ খানিকটা রাস্তা পেরোনোর পর একটা বড় বাঁশ বাগান পড়ে। এই বাঁশ বাগানের মাঝখান দিয়ে সরু রাস্তাটা দিয়ে যেতে ভীষণ ভালো লাগে। খুব ছায়া এখানটা, আর এখানকার অক্সিজেনটাও যেন ভীষণ পিওর। আজকে দুই বান্ধবীকে খুব মিস করছে সুমি। কোন একটা অজানা কারণেই হোক, আজকে যেন সূর্যি মামা একটু তাড়াতাড়ি অস্ত যাচ্ছে, বিদায় নিচ্ছে বাঁশের ঝোপের মাঝখান দিয়ে। হঠাৎ করে বাঁশের ঝোপ থেকে একটা বাইক হুঁশ করে বেরোয়। সুমি থতমত খেয়ে দাঁড়িয়ে যায়। সে রানিংয়ে সাইকেলটা চালাচ্ছিল না, আস্তে আস্তেই চালাচ্ছিল। এ কি, হ্যাঁ আপনি? কেমন সারপ্রাইজ দিলাম। তোমার সাহস কিন্তু কম না। তোমার বান্ধবীরা তোমাকে এতবার করে বলল এই রাস্তা দিয়ে আজকে যেতে না, এই রাস্তা দিয়েই পোড়া বাড়িটা পড়ে, তা সত্ত্বেও তুমি। দেখুন, আমার পথ ছাড়ুন। সুমি সাইকেলটাকে বেশ আগলে দাঁড়িয়ে রয়েছে দীপক। দীপকের পেছনে পকাই। দীপকের ডান দিকে রয়েছে আরও একটা বাইক, সেইখানেও বসে রয়েছে দুটো সন্ডাগুন্ডা মার্কা ছেলে। ছেলে দুটো কেমনভাবে যেন সুমির দিকে তাকাচ্ছে। পেছনে বসে থাকা ছেলেটা ঠোঁটের ওপরে হাত দিয়ে নোংরা ইশারা করছে সুমিকে। দীপক বলে, এই কি করছিস কি? এমন ভাড়া দেবো না। ছেলেটি সঙ্গে সঙ্গে শুধরে যায়। যা, তোরা এখন যা। কি বলছো বস? পাখিকে খাঁচায় পড়ার জন্য আমাদেরকে ডেকে নিয়ে এলে? দেবে পাড়া বসে বসে মাল খাচ্ছিলাম শ্যাওড়াপল্লির ঘাটের কাছে, ছন্দা মালতির কাছে, আর তুমি কি না? যা বলছি তাই কর, যা। ওই দুই বন্ধুকে ভাগিয়ে দেয় দীপক। পকাইও যাচ্ছিল, বলে, তুমি যাচ্ছ কোথায়? হ্যাঁ, বসো এখানে চুপ করে। হ্যাঁ, ভাবছিলাম একটু বউয়ের সঙ্গে। এই, তুই কি সবসময় চোদন খেতে ইচ্ছা করে? হ্যাঁ, না না, ঠাপানি বলে দাঁত বের করে হাসে পকাই। মেয়েটি বলে, আমাকে আমাকে রাস্তার মাঝখানে আটকে রাখার মানেটা কিন্তু খুব খারাপ। হ্যাঁ, আমার বাবা কিন্তু ওসি। যাই হোক না কেন, আমাকে দেখলেই প্যান্টে হিসি করে দেবে। হ্যাঁ, এমন কথা? আমি কিন্তু বাবাকে গিয়ে। ওহ সুন্দরী। দীপক নেমে এসেছে বাইক থেকে, খুব কাছে চলে এসেছে সে সুমির, ভীষণই কাছে। সুমি সাইকেলের ওপর বসা, ওর হাত দুটো ঠক ঠক করে কাঁপছে। দীপক ওর ডান হাতটা ধরে দীপকের বুকের কাছে ঠেকায়, বলে, শুনতে পাচ্ছ কিরকম ধুকপুক ধুকপুক করছে? তোমাকে তো আমি বিছানায় ফেলবই, তবে হ্যাঁ, তোমাকে আমি তোমার স্বেচ্ছায় বিছানায় ফেলবো, জোর জবরদস্তি নয়। এই তোমার মতো ধানি লঙ্কার সঙ্গে না ফষ্টি নষ্টি করতে আমার হেভি লাগে। লাইফে তোমার মতো এক পিসও আমি পাইনি। সব সালা ভয়ের চোটেই আমাকে সারার গিট খুলে দিয়েছে, না হলে ওই সালোয়ার কামিজের প্যান্ট। তুমি সালা হর্ন চিজ। তোমারটা জোর জবরদস্তি খোলাতে একটা মজা আছে ঠিকই, কিন্তু গ্রহণ করাতে অতটা ভালো লাগা নেই। আমি রাবণের গোষ্ঠী। আমি যে রমণী স্বেচ্ছায় গ্রহণ করে
তাকে বেশি পছন্দ করি, তুমিও তাই। সুমির দিকে তাকায় দীপক। ওর ঠোঁটের ওপরে হাত রাখে, ওর গালের মধ্যে হাত রাখে, ওর এয়ার হোস্টেস ব্লাউজের পিঠে সমস্ত জায়গায় ভালো করে নিজের হাত দুটো বোলায়, মুখের মধ্যে একটা খারাপ ইশারা করে বলে, ছুঁয়েই হয়ে যাচ্ছে, তাহলে তোমায় দেখলে আমার কি হবে? হ্যাঁ, আমি বাবাকে গিয়ে সব বলবো। কালকেই বাবা কালকেই তোমার বাবা আমার নামে প্রশংসা করবে, তুমিও দেখে নিও। সুমির খুব ভয় লাগছিল। মনে হচ্ছিল বান্ধবীদের কথা মাফিক ওই রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে গেলেই বোধহয় আজকে বিপদটা কাটতো। যাও, আর ভয় পেও না, আজকে যেটুকু ডোজ দেওয়ার দিয়ে দিয়েছি। যাও লক্ষ্মী মেয়ে, যাও 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 যাও। সুমি হাঁপ ছেড়ে বাঁচে। সাইকেলে উঠতে গিয়ে প্যাডেল করতে গিয়ে পাটা পিছলে সে পড়ে যায়। ইস, সাহসী মেয়েটা পড়ে গেল। এই পকাই, এই বসে আছিস কেন? তোল তোল তোল। পকাই গিয়ে আস্তে করে সুমিকে তোলে তার সাইকেলটাকে, বলে, বলেছিলাম না পেছনে না লাগতে, বস এবার তোমাকে। সুমির চোখে মুখে কিন্তু আর প্রতিবাদের ভাষা নেই। সে দমে গিয়েছে, সে চরম ভয় পেয়েছে। তার সারা শরীরটা ঘামছে, তার ফর্সা মুখটা কালো হয়ে গিয়েছে চট করে, তার ঠোঁটের পাশের তিলটাও যেন দরদর করে ঘামছে। বাড়ি আস্তে আস্তে সুমি ঘেমে স্নান। হে কি রে, ঘামছিস কেন? সুমি কোনো কথা বলে না, সোজা বাথরুমের দিকে চলে যায়। সেখানে নিজের পরনের পোশাকটাকে ছেড়ে রেখে ঠান্ডা জলে শরীরটাকে ভেজাতে শুরু করে। মনে পড়ে ক্ষণে ক্ষণে দীপকের সেই স্পর্শের কথা, ওর ঠোঁটে হাত দেওয়া, ওর পিঠের ব্লাউজে হাত বোলানো, ওর গলার কাছে হাত বোলানো, ওর গাল চেপে ধরা। সবটুকু ছোঁয়ার মধ্যে কেমন একটা অস্বস্তি রয়েছে। অসহ্য লাগে আমার এই ছেলেটাকে। হাতের সামনে একদিন একা পাই, এমন মার মারবো। কিন্তু আজকে সেই সাহসটা কোথায় গেল সুমির? পুরুষ মানুষ ছুঁলে বুঝি এইভাবেই শরীরটা নেতিয়ে যায়? মনে মনে নিজেকে ধিক্কার দেয় সুমি, বলে, ছি, তোর এত বছরের শিক্ষা, ছোটবেলা থেকে বাবা মার শেখানো জুডো ক্যারাটে, এগুলোকে তুই জলাঞ্জলি দিলি, একটাকেও কাজে লাগাতে পারলি না। ছি, একটা পুরুষের যৌন লালসার কাছে তুই নিজেকে এইভাবে শেষ করতে পারলি সুমি? নিজেকেই নিজে কথাটা বলে সুমি। সেই দিন সারা রাত স্বপ্ন দেখে সে, দীপক তার সঙ্গে শুয়ে রয়েছে, তার শরীরটাকে নিয়ে খেলা করছে। কিন্তু সুমি কিছু বলতে পারছে না, কারণ সুমির ভালো লাগছে। সে খুব সহজ সরল একটা মেয়ে, কিন্তু তার মনের ভেতরে লুকিয়ে থাকা তার ছোট্টবেলার শিক্ষা, এইটাই তাকে সকলের থেকে আলাদা করে রেখেছে। কিন্তু এই দীপক ছেলেটা সুমিকে মেরে ফেলবে না তো? মনে মনে ভয় পাচ্ছে সুমি। কিরে মা, আজকে স্কুল যাবি না? না মা, শরীরটা ভালো লাগছে না, কেমন জ্বর জ্বর লাগছে। কই দেখি, জিজ্ঞেস করলেন মা। গতকাল রাতে তোর বাবা ফোন করেছিল, আজকে তোর বাবা আসছে, 2 দিন ম্যানেজ করতে পেরেছে, বুঝলি? বাবা আসতে শুনে সুমি মনের ভেতরে জল পায়। সেই দিন বান্ধবীরাও আসেনি দেখা করতে, কেউ খোঁজও নেয়নি। সুমি বুঝতে পারছে বান্ধবীরা ওর সঙ্গ ত্যাগ করতে চায়, যেহেতু সুমি দীপককে পাত্তা দেয় না তাই। কিন্তু দীপক কালকে ওর সঙ্গে যা করেছে, এই কথা যদি ওর বান্ধবীরা শুনতো, তাহলে বোধহয় কোনোদিন কারো কাছে স্বীকারই করতো না যে সুমি নামে কোনো বন্ধুকে ওরা চেনে। সন্ধে বেরোতেই বাবা এসেছে, আর বাবাকে দেখা মাত্রই বাঁধ ভাঙা বন্যা সুমির চোখ দিয়ে বয়ে চলে। হে কি রে, কাঁদছিস কেন? হ্যাঁ, মাত্র তো কটা দিন, কতগুলো দিন, তোমায় কত মিস করেছি। দেখো রাধিকা, দেখো মেয়ের আমার অবস্থা দেখো। তা বলি, যখন বিয়ে করে যাবি? না, আমি বিয়ে করব না, সব মেয়েই বলে রে মা। নাও নাও, আমাদের জন্য ভালো কিছু খাবার তৈরি করো তো, দিচ্ছি। যাও তোমরা বাপ মেয়ে অভিমান ভাঙাও, আমি আসছি। বলে মা চলে যান রান্নাঘরের দিকে। বাবা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সোফায় বসে, সুমি বসে তার পাশে। পড়াশোনা কেমন চলছে রে মা? ভালো। টিউশনি ঠিকঠাক হচ্ছে তো? অনলাইনে ক্লাস কোনো অসুবিধা নেই তো? ওয়াইফাই লাইন ঠিক চলছে? বাবা, সব ঠিক আছে। ও,
এটাই তো শুনতে চাই। কিন্তু আমার সোনা মেয়ের মুখটা এরকম কালো অন্ধকার কেন? কি হয়েছে মা, আমায় বল। বাবাকে বলবি না? বাবা একটা ছেলে আমাকে খুব উত্তপ্ত করে। ছেলের প্রসঙ্গেই তোকে বলি, চমৎকার একটা ছেলের সঙ্গে আলাপ হয়েছে, বুঝলি? দীপক নাম তার, এই গ্রামের সজ্জন ব্যক্তির ছেলে। বাবা ব্যারিস্টার, রিটায়ার্ড করেছে। ছেলেও বেশ জনসেবামূলক কাজ করে, কত মেয়েকে উদ্ধার করেছে, কত মেয়েকে বিয়ে দিয়েছে। তারপর তো গরিব মানুষকে সাহায্য করা। হ্যাঁ, চাকরি বাকরি চেষ্টা করছে, তবে হচ্ছে না। শুনলাম অনেক দূর পড়াশোনা করেছে নাকি, এই গ্রামের বাইরে শহরে গিয়ে, আর হোস্টেলে থেকেছে প্রায় বছর 5। সেখানেও পড়াশোনা করে ডিগ্রি অর্জন করেছে। সেগুলো ধুয়ে এখন জল খাচ্ছে, বুঝতেই পারছিস। তো বাবার কিছু অর্থ আছে, তাই দিয়ে সমাজসেবামূলক কাজ করছে ছেলেটা। আর টুকটাক চেষ্টা করছে এখন বোধহয় পার্টিতে ধরার। একবার ঢুকে যেতে পারলে তো কোটিপতি হতে সময় লাগে না। তবে ছেলেটি বেশ চৌখাস, কিন্তু ভবিষ্যৎ ভীষণ উজ্জ্বল। ও যদি পার্টিতে আসে তাহলে আমি তো বলতে পারি গ্যারান্টি দিয়ে যে আমাদের সরকার সত্যি খুব ভালো হবে। সুমি আর কিচ্ছু বলতে পারে না। বাবার কথাগুলো চুপচাপ তাকিয়ে শোনে। বাবা বলে, হ্যাঁ, তুই যেন কার কথা বলছিলি? কিছু না বাবা, কারো কথা না। বল না বাবা, আমার নোটস রেডি করতে হবে, পড়া আছে কালকে। শোন, আমি 3-4 দিন থাকবো, বুঝলি? তারপরে আবার না হয়। আগামীকাল কি খাবি? খাসির মাংস খাবি তো? জানি না বাবা, তোমার যা ইচ্ছে তাই না হয় করো। পরের দিন স্কুলে যায় সুমি। সেই দিন বাবাকে বলে, আজ আমার ফিরতে বাবা দেরি হবে। কেন? হ্যাঁ, ওই ফেরার পথে টিউশনি করে ফিরবো। কিন্তু তুই তো কোনো টিউশনি নিতিস না, তোর তো অনলাইনে ক্লাস। হ্যাঁ, কিন্তু আমার বান্ধবীরা যে স্যারের কাছে পড়ে, ওনার কাছে একটু যেতে হবে। বুঝতেই তো পারছো, সায়েন্সটা নিয়ে একটু অসুবিধায় আছি, তাই। না, তোর যেখানে সুবিধা সেখানে অবশ্যই যাবি। এই রাধা, মেয়ের পড়াশোনার ব্যাপারটা একটু লক্ষ্য রেখো। সারাদিন সেলাই নিয়ে থাকলে হবে? হ্যাঁ, তুমি আমার সেলাই নিয়ে পড়লে। শুধু একটা আসন সেলাই করতে প্রায় 6 মাস লাগিয়ে দিয়েছি। একটু সেলাই ফেলাই নিয়ে তো আমাকেও থাকতে হয়, আমিও তো একা মানুষ নাকি। দেখো, কাকে বোঝাবো? কিছু না, যে তার কাজ করো বলে বাবা চুপ মেরে গেলেন। সুমি বলে, আচ্ছা বাবা, বাইরে থেকে মানুষকে দেখলেই বুঝি সবসময় বিচার করতে হয়, ভেতর থেকে নয়? তা কেন রে মা, হঠাৎ এই কথা বলছিস? না, কিছু না বাবা। শোন, সাবধানে যাস। হ্যাঁ, আসি। সুমি সাইকেল নিয়ে বেরিয়ে যায়। যেই আবার সেই বাঁশঝাড়ের সামনে এসেছে, সঙ্গে সঙ্গে ওর বুকের ধুকপুকানি শুরু হয়েছে। তবে দীপককে ও আর ভয় পাবে না। দীপক ওকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। না, দীপক কিন্তু বাইক নিয়ে আসেনি। সুমি চুপচাপ রাস্তা দিয়ে বেরিয়ে যায়। বান্ধবীরা আজকে টুকটাক কথাবার্তা বলেছে, তবে দীপক সম্পর্কে কেউ কিছুই জিজ্ঞাসা করেনি। সুমি ফেরার পথে আর বাঁশঝাড় দিয়ে বাড়ি আসার সাহস দেখাতে পারল না। অন্য বান্ধবীদের সঙ্গে রাস্তার মোড় ঘুরে ওই খারাপ রাস্তাটা দিয়েই সাইকেল নিয়ে এলো। বাড়ি আসার পরে বাবা বললেন, গিয়েছিলি? হ্যাঁ, গিয়েছি, নোটস নিয়ে এসেছি, 1200 টাকা মাইনে। তুমি? হ্যাঁ, আমি পে করে দিচ্ছি। ফোন নাম্বার আছে তো? হ্যাঁ, আছে। বেশ কদিন ধরে সুমি একদম চুপচাপ, খুব একটা কথা বলে না। স্কুলে যায়, ক্লাস করে, বান্ধবীদের সাথেও খুব একটা আর মেলামেশা করে না। হাসি খুশি চঞ্চল মেয়েটা কেমন যেন দমে গিয়েছে। দিন রাত দীপকের ওই কথাটা ওর মন আর মস্তিষ্কতে ছেয়ে যাচ্ছে। দীপক নিজে বলেছে, আমি শালা রাবণের গোষ্ঠী। যে নারী আমায় চায় আমি তার কাছেই ধরা দিই, নচেত আমিও ধরা দিই না। তাছাড়া তুমি হলে সেই মাল যাকে বিছানায় তাড়িয়ে খেতে হবে, ইচ্ছেতে খেতে হবে, অনিচ্ছায় নয়। তোমার মধ্যে এমন কিছু আছে যেটা অন্য মেয়েদের মধ্যে নেই। মনে মনে ভাবে সুমি, ওর মধ্যে কি এমন আছে? কেন দীপক ওকে এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে? কেন দীপকের সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে ইচ্ছে করছে সুমির? মনে হচ্ছে দীপকের সামনে গিয়ে বলতে, চলো আমাকে পোড়া বাড়িতে নিয়ে চলো, ফেলো তোমার বিছানায়, আমিও দেখব তোমার দম কত। এমন সাহস দেখাবে কেন সুমি? এ তো নারীত্বের অপমান। ঘটনার 7 দিনের মধ্যে দীপকের সঙ্গে সুমির কিন্তু দেখা সাক্ষাৎ হয়নি। দীপক নিজেও সুমির রাস্তাতে আসেনি। বাবা চলে গিয়েছে আবার ডিউটি।
যাওয়ার আগে আরেক প্রস্ত গুণগান গেয়ে গেছে দীপকের, তাও আবার মায়ের কাছে। মা তো বলেছে হেসে হেসে, হ্যাঁ এমন একটা গুন্ডা মার্কা ছেলে দরকার আমার মেয়ের। আরে না, দীপক গুন্ডা মোটেই না, একটা সরল সাদাসিধে ভালো ছেলে। সুমি বলেছিল, সবাই ভালো। ওইটুকুই, বাবা মা হয়তো বুঝেও বোঝার চেষ্টা করেনি। সুমির মনে মনে সেটাই মনে হলো। দিন 10 পরে স্কুল থেকে ফেরার পথে সুমির সাথে দেখা হয়ে যায় আচমকায় আজকে দীপকের। হে কি সুন্দরী, মন মরা কেন? আর সখীদয় কোথায়? আচ্ছা দীপক বাবু, একটা কথা বলবো। এতদিন আপনি আসেননি কেন? যা, মিস করেছো নাকি আমাকে? কি জানি, বোধহয় করেছি। আচ্ছা আপনি আজকে এই রাস্তায় কেন? আমি তো বাড়ি ফিরছি। কেন, কিছু হয়েছে? না, আসলে আপনি বলেছিলেন আমার বাবা আপনার প্রশংসা করবে, সত্যিই করেছে। কিন্তু আমার বান্ধবীদের কাছে যে শুনেছি আপনি খুব খারাপ একটা ছেলে, যৌন লালসায় ভরা একটা ছেলে। আপনি সব সময় মেয়েদেরকে ওই পুরো বাড়িতে। হেসে ফেলে দীপক, বলে, কেন, নিজেরও বুঝি নষ্ট হতে ইচ্ছে করছে? দেখতে ইচ্ছে করছে আমাকে পরখ করতে? থামুন, কেউ কি যেচে কখনো নিজের ক্ষতি সাধন করতে চায়? তাহলে আমাকে মিস করছো, আমার খোঁজ খবর নিচ্ছ, আমার সম্পর্কে কথা বলছো। তুমি তো আমাকে দু চোখে সহ্য করতে পারো না। তাই হঠাৎ করে এই কদিন আমাকে না দেখে তুমি যে রাস্তার মধ্যে পাগলা কুত্তির মতো ঘুরেছো সেটাও আমি জানি। ভুলে যেও না, আমার লোক বল কিন্তু চারিদিকে ছড়ানো ছিটানো। তোমার প্রত্যেকটি অঙ্গভঙ্গি সবাই লক্ষ্য রেখেছে। তোমার ইতি উতি চাওয়া, আমাকে খোঁজা, আমি সবটাই যখন জানেন, তখন শুধু শুধু আমার পেছনে কেন লাগছেন? তুমিই বা কেন লাগছো? আমি তো চাই তুমি ফুলটুসির মতো আমার কাছে ধরা দাও। আমি তোমাকে তাড়িয়ে তাড়িয়ে, আপনি যেটা চাইছেন সেটা কখনো সম্ভব না। যা, ভয় পেয়ে গেলে? এই জন্যই তো সেদিন পকাইকে বলেছিলাম, তুই রাস্তার মাঝখানে নয় দাঁড়িয়ে বললি হিসু করতে, কিন্তু মেয়ে মানুষগুলোর কত অসুবিধে বলতো। হ্যাঁ, আপনারা কি মেয়েদের ওই জিনিসটাকে দুর্বলতা বলে মনে করেন? নিশ্চয়ই ওটাই দুর্বলতা, না হলে তুমিই বা কেন রাত বেরাতে ঘর থেকে বাইরে বেরোও না? তোমার বাবা একজন অফিসার, অথচ তুমি ভয় পাও। তোমাদের প্রোটেকশন লাগে, তোমাদের নিজেদের বাঁচানোর জন্যে ব্যাগের ভেতরে পেপার স্প্রে ঢুকিয়ে রাখতে হয়, আরও কত কি। আপনি বা কোমরে বোঝালি নিয়ে কেন ঘোরেন? আমার ঘোরাটা ব্যাপারটা তো আলাদা। আমি তো ঘুরি ভয় দেখানোর জন্য। তাই বুঝি? হ্যাঁ, তাহলে আমিও এবার থেকে ভয় দেখানোর জন্যই না হয় ভোজালে নিয়েই ঘুরবো। সত্যি তোমার সাহস আছে মাইরি, তুমি মচকাবে তবু ভাঙবে না। তা আমার কাছে যাচ্ছ কবে? আপনার ওই ইচ্ছে কোনোদিন পূর্ণ হবে না। হবে, ওই ইচ্ছেটাও পূর্ণ হবে। আমি করিয়ে ছাড়বো, তবে স্বেচ্ছায়। ভেবেছিলাম এই কদিন ঘুরে বেরিয়েছো, আমাকে খুঁজেছো, আমার সঙ্গে ধরা দেওয়ার ইচ্ছে হয়েছে তোমার। হ্যাঁ, আমি সত্যিই যৌন পিপাসু। আমার সত্যি মেয়েদেরকে ভোগ করতে ভালো লাগে। তুমি আমাকে একটু সময় দাও, আমার সঙ্গে সময় কাটাও না, আমি তোমাকে অনেক উপহার দেব। কি? না, আমি কখনো সেটা করব না। তোমার মতো লোকের সাথে আমি কখনো কোনোভাবেই সম্পর্ক রাখতে পারবো না, বলে সুমি। ক্রোধে উন্মত্ত হয়ে যায় দীপক, ওর চোখ দুটো প্রজ্বলিত অগ্নির মতো হয়ে ওঠে। এইবার তাকে থাকে দীপক, কবে সুমিকে একা পাওয়া যায় সেই দিনের অপেক্ষায়। কলিং বেল বাজার সঙ্গে সঙ্গেই দরজাটা খুলে দাঁড়ায় সন্তোষবাবু, সুমির বাবা। বাড়ি এসেছে। সুমি ঘরের ভেতরে পড়ছিল, মা রাধা রান্নাঘরে। আরে এ তো বিগ সারপ্রাইজ, এসো এসো। নিজের ঘরে বসে পড়ছিল সুমি। বাড়িতে আগন্তুক এসেছে শুনে গায়ে ওড়নাটা জড়িয়ে বাইরে বেরিয়ে আসতেই চক্ষু চড়ক গাছ। এই তো সুমি, দেখ কে এসেছে। দীপক, খুব ভালো ছেলে, বসো বাবা বসো। রাধা, এদিকে এসো দেখি। মায়ের সাথেও আলাপ করিয়ে দেয় বাবা। সুমি অবাক চোখে তাকিয়ে থাকে বাবার দিকে। দেখ কত ট্যালেন্টেড ছেলে এই গ্রামের মধ্যে পড়ে রয়েছে, জনসেবামূলক কাজ করবে বলে। তা এইরকম প্রতিনিধি যদি ভোটে দাঁড়ায় তাহলে কি আর আমাদের এত অসুবিধা হয় রে?
আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না তো গ্রামে? না না, এ তোমার মতো উজ্জ্বল প্রতিভা নক্ষত্র থাকতে আমাদের মতো লোকের অসুবিধে কেন হবে? আপনার জন্য একটা জিনিস আছে। কি? এটা একটু নিন। সন্তোষবাবু হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে জানলা দিয়ে কতগুলো আলো রিফ্লেক্ট হলো। কতগুলো সন্ধ্যামার্কা লোক ভেতরে ঢুকে বলল, বস, কাজ হয়ে গিয়েছে। এইবার টেবিলের ওপরে দুটো পা তুলে দিয়ে দীপক বলল, মাফ করবেন সন্তোষবাবু, যতটা ভালো আমাকে দেখায় ততটা ভালো ছেলে আমি নই। আপনি এখানকার ওসি নতুন হয়ে এসেছেন, আপনাকে বাগে আনার জন্যে আমার বস অনেক চেষ্টা করেছে, কিন্তু আপনি কিছুতেই কাজ করবেন না। আপনি জনসেবামূলক কাজ করবেন, আপনি ভালো সেজে থাকবেন। সব ভালো মানুষের এখন কোনো দাম নেই সন্তোষবাবু, এখন সবাইকে খারাপ হতে হয়, খারাপ ছাড়া বাঁচা যায় না। তাই আপনার হাতে ওই প্যাকেটটা দিলাম, ওতে 10 লক্ষ টাকা ছিল, তা সেইটা তো ক্যামেরায় উঠলো, আপনি আমার কাছ থেকে ঘুষ নিলেন, তো এইবার কি করবেন? তুই এত বড় বলে নিজের হাতটা তুলতে গিয়েছিলেন সন্তোষবাবু, সঙ্গে সঙ্গে সেই হাতটাকে চেপে ধরে দীপক বলে, কি করব, আমার পেশা আমাকে এটা করাতে বাধ্য করে, তবে আপনি কিন্তু ছাড় পেতে পারেন। সন্তোষবাবুর চোখ দুটো রাগে ফুলছে। রাধা চা করতে গিয়েছিল, সেও থমকে দাঁড়িয়ে রয়েছে রান্নাঘরের দরজার কাছে। সুমি সেও দাঁড়িয়ে। শীষ মারতে মারতে সুমির দিকে এগিয়ে আসে দীপক, বলে, বলেছিলাম না স্বেচ্ছায় যাবে। আপনি ছাড় পেতে পারেন। এই মুহূর্তে আপনার মেয়েকে বলুন আমার সঙ্গে শুতে। আমি জানি ওটার মানে কি, আরও বাজে কিছু বলতে পারেন সেও আমি আশা করি, কিন্তু আপনার মেয়েকে বলুন আমি সব ঠিক করে দেবো, ছবি টবি ডিলিট করে দেবো, আমার ইচ্ছে পূরণ করে দিন, আমি এখান থেকে কেটে উঠবো। আমার ইচ্ছে পূরণ করা পর্যন্তই আমি থাকবো, ওইটাই আমার দায়। তারপরে আপনিও আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না, দুজনের পথ দুদিকে। আজ দুজনার দুটি পথ গো বলে সুমির খুব কাছে এগিয়ে আসে দীপক। শীষ মারতে মারতে ওর সারা শরীরটার ওপরে ওর নষ্ট হাতটা বোলায়। সুমির বাবা উত্তেজিত হয়ে পড়েছে। পকাই আর দীপকের আরও দুজন সঙ্গী সুমির বাবাকে চেপে বসিয়ে রেখেছে সোফার মধ্যে। রাধা দেবীকেও ধরে ওরা বেঁধে ফেলেছে। সুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃশ্বাস ছাড়ছে আর চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। শুনলাম তুমি নাকি জুডো ক্যারাটেও শিখেছো, তোমার বান্ধবীরা বলছিল, তাদের কাছে তুমি গল্প করেছো আমার মতো ছেলে নাকি কিচ্ছু করার ক্ষমতা নেই। দেখাই আমার কতটা ক্ষমতা। বলে নিজের প্যান্টের চেনটা খুলে ফেলে দীপক। সন্তোষবাবু রাগে রিরি করছেন, চিৎকার করতে পারছেন না, কারণ ওনার মুখটা বাঁধা, ওনার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। সুমি ওনার দিকে তাকিয়ে, চোখের দৃষ্টি এমন যেন, বাবা তুমি তুমি পারলে না আমাকে বাঁচাতে। বাবা ইশারা দিয়ে কিছু একটা বোঝাতে চাইছে, কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিতে সুমি তার ছোটবেলার সমস্ত শিক্ষাকে ভুলে গিয়েছে। আপনি আমার বেডরুমে চলুন। কোথায়? বেডরুমে। বলেছিলাম না তুমি স্বেচ্ছায় দেবে আর আমি স্বেচ্ছাতেই নেব। আমি সালা রাবণের গোষ্ঠী। দীপক হাসে। সুমি ওকে হাত ধরে ওর বেডরুমের দিকে নিয়ে যায়। দরজা বন্ধ করার মুহূর্তেও দীপক তাকিয়ে থাকে সন্তোষবাবুর দিকে, আর সন্তোষবাবুর বিস্ফারিত চোখ দুটো পারলে দীপককে কুটি কুটি করে কেটে ফেলে, কিন্তু এমন পরিস্থিতিতে সেটাও সম্ভব হচ্ছে না। দরজাটা ঠাস করে বন্ধ করে দেয় সুমি। তারপর সামনে এসে দাঁড়ায় দীপকের হাত দুটো নিষ্পিস করছিল। সে বলে, আমি আগে খুলবো নাকি তুমি? না না, আমি নিজেই নিজেরটা খুলছি। সুমি নিজের একটা একটা করে পোশাক খুলতে শুরু করে এবং সম্পূর্ণ বস্ত্রহীন হয়ে বিছানায় সঁপে দেয় নিজেকে। দীপকও সুমির সারা শরীরটার উপরে তার হাত দুটো বোলায় এবং ওর শরীরের উদ্দীপ্ত অংশের গন্ধ নাক দিয়ে গ্রহণ করে বলে, সবার থেকে আলাদা, সবার থেকে আলাদা, শরীরের তেজই আলাদা, তাহলে রক্ত কতটা গরম হবে। যে শান্তি। বলে দীপক যেই ঝাঁপিয়ে পড়তে যাবে সুমির ওপরে, সঙ্গে সঙ্গে সুমি ছোট্ট ছেলে মানুষের মতো ফুঁপিয়ে কেঁদে ওঠে
দু হাত দিয়ে চোখ আড়াল করে। ওর শরীরটাও কাঁপছে, ওর বক্ষ যুগল, ওর ভারী নিতম্ব, ওর সরু কোমর সবটা। আর এই সুন্দর মখমলের মতো নরম বিছানায় ফর্সা নারী শরীরটা কুঁকড়ে গিয়েছে ভয়ের চোটে। টপ টপ করে কাঁদছে আর চোখের জলে ভাসিয়ে দিচ্ছে বিছানা চাদরটা। তবুও একবারও বলছে না আমাকে ছেড়ে দিন। যেন চোখের জলটা ইচ্ছে করেই সে আটকে রাখতে পারছে না। এত বছর ধরে নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা নিজের যৌবন আজ অবলীলাক্রমে একটা পাষণ্ডর হাতে সঁপে দিতে হবে। এই কারণেই বোধহয় আমার মুডটাই নষ্ট হয়ে গেল। দূর। দীপক উঠতেই যাবে, সুমি নিজের চোখ থেকে হাত দুটো সরিয়ে দীপককে হ্যাঁচকা টানে নিজের বুকের ওপর টেনে নেয় এবং দীপকের ঠোঁটের ওপরে নিজের ঠোঁটটা বসিয়ে দেয়। দীপকের সারা শরীরে যেন কারেন্টের আগুন লাগে। রীতিমতো দীপক নিজে কাঁপতে থাকে ওই 420 ভোল্টের ছোঁয়ায়। এরপরে সুমি দীপকের ঠোঁটটাকে ছাড়তেই চায় না। কমলা লেবুর কুয়ার মতো চুষতে চুষতে সে বলে, আমি আমি নিজে গ্রহণ করছি তো। একটা কথা দাও, আমার বাবাকে তুমি ছেড়ে দেবে। আমি কাঁদবো না, আমি কাঁদবো না। আমি মনে করব আমার বাবার জন্যে আজ আমি নিজের জীবনে প্রথম ফুলশয্যা করছি। আমার বাবা আমার কাছে আদর্শ। আর এই আদর্শ মানুষটার জন্যে নিজের যৌবনটাকে বিকিয়ে দিতে আমার এতটুকু কষ্ট হবে না। দীপক, তুমি আমায় গ্রহণ করো। আমি কাঁদবো না। আই প্রমিস। সুমি বলে। দীপকের মুখটাকে এসে নিজের হাতের মধ্যে আবদ্ধ করেছে। দীপকের কপালে চুমু খায় সুমি, দীপকের গালে চুমু খায়, দীপকের ঠোঁটে চুমু খায়, দীপকের গলায় চুমু খায় এবং একটু একটু করে নামতে থাকে দীপকের বুকের কাছে। ওর ভেতরে সেন্টো গেঞ্জিটাকে টেনে ছিঁড়ে ফেলে সুমি। দীপক বোকার মতো বিছানায় শুয়ে। সুমি নিজেই যেন আজকে দীপকের ওপরে চড়াও হয়ে বসেছে। একটা সময় পরে সুমি ক্লান্ত, আবার সে বিছানায় শুয়ে পড়ে। চরম মুহূর্ত এইবার বুঝি সাধিত। নারী জীবনের সবথেকে বড় অভিমান, আবার সবথেকে বড় কলঙ্কের মুহূর্ত। বলে সুমি, আমি তো এটা করতে পারবো না, এটার জন্যে তোমাকেই আমার উপরে। আবার কেঁদে ফেলে সুমি। এতক্ষণ ধরে দীপকও চুপচাপ সবটা সহ্য করছিল। এতদিন যেই পুরুষটি নারীর ওপরে অত্যাচার করে গিয়েছে, যার লালসা নিবৃত্তি করতে চেয়েছে, আজকেও সেই একই কাজ করতে সে এসেছে। কিন্তু আজকের কাজের পরিভাষাটা অন্য কাজের থেকে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ এক অন্য রকমের অনুভূতি। এ কি, তুমি উঠে পড়লে? তুমি 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 আমাকে কিছু করবে না? আমি তো বললাম আমি কাউকে বলবো না। আমার শরীরে কোনো চিহ্ন থাকবে না, মানে আমার রেপ হবে না তো। আমি তো স্বেচ্ছায় তোমাকে। সুমির ঠোঁটের ওপরে হাত দেয় দীপক, বলে, চুপ। দীপক বেরিয়ে যায়। দরজাটা খোলার আগে বলে, জামা কাপড়টা পরে নাও। সুমি অবাক হয়ে তাকিয়ে থাকে দীপকের দিকে। সুমি তখনও পর্যন্ত জামা কাপড় পরতে পারছে না। দীপক এগিয়ে আসে, নিজের হাতে ওকে জামা কাপড় পরিয়ে দেয়। ওর অন্তর্বাস, ওর সালোয়ার কামিজ, এরপরে ওর ওড়না, সবটা দিয়ে ওকে জড়িয়ে বলে, এই মুহূর্তে তোমাকে এইভাবে বাইরে বেরিয়ে আসতে হবে না। আমি তোমার বাবাকে ছেড়ে দিচ্ছি, আর আমি তোমার বাবার বিরুদ্ধে কোনো রকম কোনো কেসই করবো না। আমার এই মুখ তোমাকে আমি কোনোদিন দেখাতে আসবো না। সুমি বুঝতে পারে না ব্যাপারটা কি হলো। এই ছাড়ো নাকি, ছাড়। বস, কি বলছো? তুমি ভোগ চড়িয়ে এলে আমরা বুঝি নৈবেদ্য খাবো না? বলার সঙ্গে সঙ্গে দীপক ঠাঁটি একটা চড় মারে সন্ডা গুন্ডা মার্কা আরো দুটো ছেলেকে। মুখ সামলে কথা বলবি, চল। আমাদেরকে ক্ষমা করে দিন সন্তোষবাবু। হাত জোর করে প্রণাম করে দীপক। সন্তোষবাবুর মাথায় তখন রাগ। নিজের হাত দুটোকে ছাড়া পেয়ে আর চেপে রাখতে না পেরে দীপক একটা চড় মারতেই বাদবাকি বন্ধুগুলো করে উঠেছেই দীপক আবার ওদেরকে ঠাটানি মেরে বলে, চুপ করতে বলেছি, চুপ। এরপরে ওরা সকলে মিলে বেরিয়ে গেলে রাধা দেবী আর সন্তোষবাবু ছুটে আসে মেয়ের ঘরে। মেয়ের সারা শরীরে হাত বুলিয়ে বলে, তোর সম্ভ্রম রক্ষা করতে পারলাম না রে মা, আমি তোর বাপ না অন্য কিছু, বলে নিজের গালে নিজে চড় মারতে থাকে সন্তোষবাবু।
সুমি শান্ত গলায় বলে, বাবা, উনি আমার কোনো ক্ষতি করেনি। রাধা অবাক, বলে, তুই মিথ্যে বলছিস? মা, চাইলে তুমি আমাকে ডাক্তার দেখাতে পারো, তিনিও এক কথাই বলবেন, আমি যা আমি তাই আছি। ভগবানের অশেষ অশেষ কৃপা, বলে সুমির মা। ভগবানের অশেষ কৃপা কিনা বলতে পারবো না, তবে কি জানি মা, যেটাই আমি নষ্ট হতে যাচ্ছিলাম সেইটাই আমাকে প্রোটেকশন দিল কিনা বলতে পারবো না। বাবা, ছোটবেলায় তুমি নিজেকে বাঁচানোর জন্যে আমাকে জুডো ক্যারাটে শিখিয়েছ, আজকে সেটার প্রয়োগ করতে হয়নি, বরং ওই সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা আঙুলে তুলতে হয় না? তাই যে দেবতা যাতে সন্তুষ্ট তাকে তাই দিয়েই বোধহয় পুজো করা ভালো। পরের বেশ কয়েকদিন সুমি স্কুলে যায়নি। দীপক ওর ভয়ে সন্তোষবাবু ঠিক করেছেন এই গ্রাম ছেড়ে দেবেন, আবার দরখাস্ত জমা দিয়েছেন। কিন্তু কোনো নির্দিষ্ট জায়গায় বছর দুয়েকের আগে চলে আসাটা বেশ কঠিন ব্যাপার। পলিটিক্যালি যদি বদনাম ছড়িয়ে যায় তাহলে খুব সুবিধে, কিন্তু সন্তোষবাবুর কাজ খুব ভালো। তার উপরে দীপক এখানে এসে ওর সম্পর্কে গ্রিন সিগন্যাল দিয়েছে, ওকে ভালো বলেছে। সেখানে কি করে যে ঘটনার দিন 15 পর সুমি ফিরছে একা একাই, বান্ধবীদের সাথে সে আর কথাবার্তা বলে না। সেই দিনের পর থেকে সুমিও ভীষণ চুপচাপ স্কুলে যায়, পড়াশোনা করে, চলে আসে, হাসি ঠাট্টা সব ভুলে গিয়েছে। সুমিদি। কে? পেছন ঘুরে সুমি দেখে চেনা একটা চোখ, এটা তো পকাইয়ের। হে কি, আপনি আবার বুঝি আমাকে ডেকে পাঠিয়েছে আপনাদের বন্ধু? মাফ করবেন সুমিদি, সেই দিনের পর থেকে দাদা আর কোনো উল্টোপাল্টা কাজ করে না। দাদা নিজেও এসব কাজ থেকে ইস্তফা দিয়ে চলে গেছে। হ্যাঁ, চলে গেছে তার বাবার কাছে। ওনার বাবা এখানকার নামকরা উকিল ছিলেন, উনি গুন্ডা বদমাইশের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, তাই ওনার বাবা মা দুইজনই আত্মহত্যা করে। ওনাদের পৈতৃক সম্পত্তি আছে বীরভূমে, সেইখানেই কিছুটা জায়গা জমি বেচে একটা বাড়ি করেছে এখন দীপকদা। ওখানে সত্যিকারের জনসেবামূলক কাজ করে সে। যে সমস্ত মেয়েদের জীবন নষ্ট, যারা সত্যিই যৌন লালসার শিকার, তাদেরকে উদ্ধারের কাজ করে। ভালো ছেলে দেখে তাদেরকে বিয়ে দেয়, আর গোষ্ঠীর মহিলাদেরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তাদের বেঁচে থাকার জন্যে বিভিন্ন রকমের কাজের ব্যবস্থা করেছে দাদা। এই চিঠিটা আপনাকে দিতে বলেছিল। হ্যাঁ, আমার সঙ্গে তার কি? আমি জানি না, আমাকে দিতে বলেছে তাই। আর দিদি, আমার বউটা এখন আমায় খুব ভালোবাসে, আমিও নোংরা কাজ করা ছেড়ে দিয়েছি। সুমির ঠোঁটের কাছে হাসি ফোটে। এত সুন্দর একটা খবর সে পাবে ঘুম থেকে উঠেও বোধহয় আশা করেনি। চিঠির মধ্যে কিচ্ছু লেখা নেই, পুরো সাদা একটা কাগজ। ওই যে আছে না, সাদা কাগজটার মধ্যে হয়তো নিজের নামটা বসানোর জন্যই দেওয়া। মানে, আমার মনটা আজও সাদা পাতা, তোমার নামের অপেক্ষায়। আপনারা এই যে এসেছেন এখানে, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দিচ্ছি। দেখুন, আমি কোনো কাজ করি না, আমি আপনাদের উন্নতির জন্যে নিজের জীবনটাকে সমর্পণ করেছি। ওই যে মানুষ ঠেক খেয়ে তো শেখে, বলতে পারেন আমারও শেখা। বাবা মা ছোটোবেলা থেকেই আমাকে চেয়েছিলেন সৎ পথে আনতে, আমি আসিনি। প্রায়শ্চিত্ত করছি এখন সারা বছর ধরে, সারা জীবন ধরে। বাবা মা আমাকে ছেড়ে পালিয়ে গেল, আর যে মানুষটা চলে যায় সে মানুষ আর কোনো দিন ফিরে আসে না। তা আমাদের এই নতুন গ্রামে নতুন একজন অফিসার নিয়ে এসেছেন, তিনিও খুব ভালো কাজকর্ম করবেন, যদিও তার সঙ্গে এখনও আমার সাক্ষাৎকার হয়নি। তা আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে ওই মেয়ে বলে কিন্তু অসম্মানের চোখে দেখবেন না, কারণ আমাদের এখানে একটা নারী গোষ্ঠী অলরেডি আছে, তারা মেয়েদেরকে রক্ষা করার জন্য কমিটি গঠন করে। অবশ্যই মেয়েরাই মেয়েদের সম্ভ্রম রক্ষা করতে পারে, আর তাদের সম্ভ্রমই তাদের বাঁচার চাবিকাঠি এবং আত্মরক্ষার জন্য সব থেকে বড় একটা চ্যালেঞ্জ যাকে বলে। দীপকের ভাষণে হাততালি দেয় সবাই। কে যেন এসে বলে, স্যার উনি চলে এসেছে। হ্যাঁ,
তা আমাদের মাঝখানে সে অফিসার নিয়ে এখন উপস্থিত হয়েছে। আমরা সকলে মিলে করতালি দিয়ে ওনাকে স্বাগতম জানাচ্ছি। দুই দিকে পাতা রয়েছে অসংখ্য চেয়ার, মাঝখানে একটা বিরাট বড় মঞ্চ, পার্টির পতাকা সেখানে উঠছে। পেছনে একটা বিরাট বড় পোস্টার এখানকার অফিসারকে আহ্বান জানানোর জন্য। রয়েছে অসংখ্য সিকিউরিটি গার্ডের সমারোহ। সেই দুই দিকে চেয়ার পাতা, মাঝখানে লাল রঙের চাদর পাতা, তার ওপরে একটা বড় গাড়ি ঢুকলো। গাড়ির দরজা খুললো দুটো সিকিউরিটি গার্ড এবং ভেতর থেকে চোখে সানগ্লাস দিয়ে, মাথায় বিরাট বড় একটা খোঁপা করা, পরনে সাদা শাড়ি, কালো ব্লাউজ, হাতে একটা ফাইল, ঠোঁটে লিপস্টিক, চোখে সানগ্লাস, যিনি নেমে এলেন তাকে দেখে দীপকের চক্ষু ছানা বড়া। সুমি, নমস্কার। নমস্কার। সুমির গলায় বড় মাল্য পরালো দীপক নিজে। এরপরে সুমির ভাষণ দেবার পালা। সুমি অনেক কিছু বলল, কিন্তু দীপকের কানে যেন কিছুই স্পর্শ করল না। সুমি তার মানে এই গ্রামের নতুন অফিসার হয়ে এসেছে। কতগুলো বছর মাঝখানে কেটে গিয়েছে, অথচ সেই বীভৎস অভিজ্ঞতার কথা দীপক আজও ভোলেনি। সভা শেষে সকলেই এক এক করে চলে যাচ্ছে। সুমি তখনও মঞ্চ আলো করে বসে, দীপক ওর পাশের চেয়ারে। কিছু বলতে যাবে কিন্তু বলা হয়ে ওঠে না। আসি। দীপক ঘাড় নাড়ে, মনে মনে ভাবে সুমি হয়তো ওকে চিনতে পারেনি, ভালোই হয়েছে। সুমি 2 পা আগে গিয়ে আবার 3 পা পিছিয়ে আসে। দীপকের খুব কাছে এগিয়ে এসে দীপকের পুরুষটু ঠোঁটের ওপরে হাত দুটো বুলিয়ে বলে, এখনো অপেক্ষায় আছি। এবার কি রাবণ নিজেই তার স্ত্রীর কাছে যাবে, নাকি আমাকেই রাবণ হতে হবে? মানে বুদ্ধু কোথাকার, তোমাকে যে ভালোবাসি তুমি বোঝো না? দীপকের বুকের ভেতরে আগুন জ্বলে ওঠে। আমার মাথায় কিচ্ছু ঢুকবে না। সন্ডাগুন্ডা চেহারার দিক থেকে নিজেকে সবাই রাবণ রাবণই বলে, ভেতর দিক থেকে না প্রত্যেকটা পুরুষের কাছেই নারী প্রধান রাবণের অবতার পালন করে। ওই নারী সব শক্তি, নারী রাবণ, আর নারী লালসার পূজারিনী। বুঝেছ? বুদ্ধু। বাড়িতে বাবা যাবে খুব শিগগিরই, বিয়ের কার্ড নিয়ে যাবে তোমার আমার। হ্যাঁ বলে দিও, আমি কিন্তু জানি তুমি আজও বিয়ে করনি। দীপক তাকিয়ে থাকে সুমির দিকে। সুমি এগিয়ে চলেছে সেই লাল কার্পেটের ওপর, তার গাড়িটায় উঠে বসেও জানলা দিয়ে তাকিয়ে সুমি হাত বাড়িয়ে ইশারা করে দীপককে। দীপক হাসে আর মনে মনে ভাবে, হ্যাঁ বোধহয় কোনোদিন কোনো মেয়েকে ছেড়ে দিয়েছিলাম, তার আশীর্বাদই আজ আমার কপালে সুমি হয়ে বর্ষে পড়ছে। কেমন লেগেছে আজকের নিবেদন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। অবশ্যই গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই। নমস্কার।